গল্প সাথী। চন্দননগর স্টেশন থেকে প্রায় ছুটতে ছুটতে ট্রেনে উঠে পড়ল ম্যাথামেটিক্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী মেঘমালা। আজ অনেক দেরি হয়ে গেছে। এই ট্রেনটি ধরতে না পারলে ওর সঠিক সময়ে অঙ্কের স্যারের কাছে ব্যান্ডেলে ঠিক সময় পৌঁছানো সম্ভব ছিল না। অন্যদিন লেডিস কম্পার্টমেন্টে ওঠে। লেডিস কম্পার্টমেন্ট দূরে ছিল, তাই আজ সামনেই জেনারেল কম্পার্টমেন্টের ভিড়ে ঠাসা লোকালে উঠতে বাধ্য হলো মেঘমালা। 20 বছরের ফর্সা, তন্বী, সুন্দরী, আকর্ষণীয়, বুদ্ধিদীপ্ত চোখ। ও ট্রেনের রড ধরে দাঁড়িয়ে আছে। সামনে এক উস্কো খুস্কো চুল, মুখে খোঁচা খোঁচা একরাশ দাড়ি, আধময়লা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ। সে অনেকটা কাছে এসে ওর হাতটা হঠাৎই চেপে ধরল। মুখে যেন কী সব বলছে। মেঘমালা রেগে চিৎকার করে উঠল, অসভ্য জানোয়ার! লোকটা আরও জোরে হাত চেপে ধরল। মেঘমালা বলল, ছাড়ুন, আমার হাত ছাড়ুন। সাথে সাথে ট্রেনের লোকজন বুড়োটাকে মারতে মারতে বলল, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? বয়স হয়েছে, এখনও কুস্বভাব গেল না? মার শালাকে! বুড়োটাকে মেরে তারা বীরত্ব প্রকাশ করতে লাগলো। মেরে তার পাঞ্জাবি ছিঁড়ে দিল। মুখে এমনভাবে মারল, কপাল কেটে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। ঠোঁট ফেটে রক্তের ধারা বইতে লাগলো। আরও যাদের হাত নিষ্পিস করছিল তারাও এসে মারতে মারতে পরের স্টেশন চুঁচুড়ায় ট্রেন থামতেই ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘমালা ট্রেনের জানলায় এক ঝলক দেখল, রক্তাক্ত বৃদ্ধটি গোঙাচ্ছে। পুরো কম্পার্টমেন্ট বুড়োটার বিরুদ্ধে নানান কটূক্তি ও কুৎসায় মশগুল হয়ে গেল। একজন ভদ্রলোক বলছিল, কিছু এই রকমের পুরুষ আছে এই পৃথিবীতে, বুড়ো বয়সেও কামনার আগুনে জ্বলতে থাকে। মেয়ে দেখলে তাদের স্পর্শ করার লোভ সামলাতে পারে না আর কি। এইসব বিকৃত মস্তিষ্ক পুরুষ জাতি সমাজের শত্রু, কলঙ্ক। সপ্তাহে 2 দিন মেঘমালা টিউশন পড়তে আসে ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে আজও একটা রিক্সা নিল, অন্যদিন পায়ে হেঁটেই যায়। ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে সারা শরীর কাঁপছে, ভীষণ কান্না পাচ্ছে। ওর শুধু মনে হলো আজ ওরই জন্য বৃদ্ধটির এই হাল হলো। ও নিজেকে ভীষণ অপরাধী ভাবতে থাকে। বুড়োটা কী যেন ওকে বলছিল। টিউশন ক্লাসে গিয়ে চুপচাপ বসলো। ভীষণ আনমনা, কিছুই ওর ভালো লাগছে না। 97% মার্কস পেয়ে ও ম্যাথে অনার্স নিয়ে পড়ছে। এক কথায় মেঘমালা খুব মেধাবী স্টুডেন্ট। স্যার যখন ওকে একটা প্রশ্ন করলেন, মেঘমালা থতমতকে প্রশ্নটার উত্তর বলতে পারল না। ক্লাস শেষ হলো, বাড়ি ফিরে আসবার জন্য তাড়াতাড়ি ট্রেন ধরল। জানলার দিকে তাকিয়েছিল। ট্রেন চুঁচুড়া স্টেশনে থামতেই হঠাৎ ওর নজরে এলো উল্টো দিকে সেই প্ল্যাটফর্মে ওই বৃদ্ধটি পড়ে আছে। ও তাড়াতাড়ি করে নেমে বৃদ্ধটির কাছে গিয়ে দেখলো জুবুথুবু হয়ে প্ল্যাটফর্মে পড়ে আছে। বৃদ্ধটির কপাল ও ঠোঁট দিয়ে রক্তটা জমাট বেঁধে আছে। উস্কো খুস্কো চুল, শতছিন্ন পাঞ্জাবি। কেউ ভিখারি ভেবে কিছু রুটি দিয়েছিল, সেগুলো কুকুর বিড়ালে টানাটানি করছে। মেঘমালা ব্যাগ থেকে জলের বোতল বের করে বৃদ্ধটিকে জল খাইয়ে দেয়। রুমাল দিয়ে বৃদ্ধের রক্ত মুছে দিতে দিতে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? বৃদ্ধটি বলল, জানি না। বাড়ি কোথায়? জানি না, ভুলে গেছি। আপনার বাড়িতে কে কে আছে? জানি না। শুধু সে মেঘমালাকে বলল, আমি বাড়ি যাব। এবার মেঘমালার মনে হলো এই কথাটি সে হাত ধরে ক্ষীণ ও অস্পষ্ট স্বরে বারবার বলতে চাইছিল, কিন্তু চলন্ত ট্রেনের শব্দে ও পাবলিকের চেঁচামেচিতেও শুনতে বা বুঝতে পারেনি। সময় নষ্ট না করে মুহূর্তেই মেঘমালা বৃদ্ধটিকে উঠিয়ে দাঁড়াতে সাহায্য করল। এবার ও নিজেই শক্ত করে তার হাত ধরল। ডাউন ট্রেনের প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ট্রেনে ওঠালো। ওর নিজের স্টেশন চন্দননগর আসলে বৃদ্ধটিকে নিয়ে হাত ধরে নামিয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে এলো। মা বাবাকে সমস্ত ঘটনাটা বলল। মেঘমালার বাবা রজতাভবাবু শুনে মেয়ের প্রশংসা করে বললেন, উপযুক্ত মানুষের মতো কাজ করেছিস মেঘমা। বাবা, আমি তো তোমার কাছ থেকে আদর্শ মানবিকতা ও শিষ্টতার জ্ঞান লাভ করেছি, কিন্তু ওনাকে ঘরে রাখলে কোনো সমস্যা হবে না তো? না মা, আমি দেখব বৃদ্ধকে। মাকে বলল গরম জল করতে। নিজে হাতে দুধ বিস্কুট খাইয়ে দিল। জল গরম হয়ে গেলে বৃদ্ধটিকে স্নান করালো। বাবাকে বলল, একটা তোমার পাজামা পাঞ্জাবি পরিয়ে দাও। খুব যত্ন করে মেঘমালা ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। লক্ষ্য করলো বৃদ্ধটির চোখ মুখে এক আভিজাত্যের ছাপ। ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে
চামচে করে খাওয়াতে গেল। খান। বৃদ্ধটি ঘাড় নেড়ে বলল, খাবে না। এবার মেঘমালা আপনি থেকে তুমিতে নামিয়ে আনলো। ধমক দিয়ে বলল, খাও বলছি, তোমাকে খেতেই হবে। এবার ধমক খেয়ে বাচ্চা ছেলের মতো এক চামচ খেলো। দ্বিতীয় চামচের বেলায় আবার ধমক। এভাবে তাকে পেট পুড়ে সবটাই খাওয়ালো। মুখ মুছিয়ে দিয়ে গেস্ট রুমের বেডে নিয়ে গিয়ে শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধ ঘুমিয়ে পড়ে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। মেঘমালার আদরে যত্নে বৃদ্ধটি বহাল তবিয়েতে থাকতে লাগলো। একদিন মেঘমালা সকাল সকাল ঘুম থেকে উঠে বৃদ্ধটির ঘরে গিয়ে দেখে অকাতরে ঘুমাচ্ছে। ও তাকে বিরক্ত না করে পড়তে বসলো। একটা অঙ্ক কিছুতেই পারছে না, অন্যদিন ঝটপট করে ফেলে। পারছে না বলে ওর মনটা বিরক্তিতে ভরে ওঠে। পিছনে একটা শব্দে হঠাৎ তাকিয়ে দেখলো গুটি গুটি পায়ে কখন এসে পেছনে দাঁড়িয়ে আছে বৃদ্ধটি। সে খাতাটি টেনে নিল আর পেন নিয়ে অঙ্কটি কাঁপা কাঁপা হাতে করে দিল। মেঘমালা হতভম্ব হয়ে গেল। এটা কি অলৌকিক? এ কিভাবে সম্ভব? ইনি কে? কি তার পরিচয়? ইনি তো সাধারণ মানুষ নন। ছুটে গেল বাবা মার কাছে। সমস্ত ঘটনাটি খুলে বলল। রজতাভবাবু এসে জিজ্ঞাসা করলেন, কি নাম আপনার? কোথায় থাকেন? বাড়িতে কে কে আছেন? বৃদ্ধ লোকটি বলল, মনে নেই, জানি না। মেঘমালার বাবা এবার জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ির ফোন নাম্বার বলুন। এবার সে কষ্ট করে স্মৃতি হাতড়ে মনে করে একটা নাম্বার বললেন। মনীষা সামনে অঙ্কের খাতাতে লিখে নিল। রজতাভবাবু কল করলেন। রিং হচ্ছে, একবার দুবার, কিন্তু কেউ ওঠাচ্ছে না। কিছুক্ষণ পর তৃতীয়বার চেষ্টা করতে অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর ভেসে আসলো, আমি ডাক্তার অমলেন্দু চ্যাটার্জির ছেলে ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি বলছি। রজতাভবাবু ভাবলেন, যে ছেলে নিজের নামের আগে বাবার নাম আগে বলে সে নিশ্চয়ই কোনো উচ্চ বংশের শিক্ষিত আদর্শ ছেলে হবে। এক সপ্তাহ হলো এক বৃদ্ধ ভদ্রলোক আমার বাড়িতে আছেন। উনি নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছেন না। মনে হয় স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কিন্তু বহু চেষ্টা করে এই নাম্বারটা উনি বলতে পেরেছেন। ফোনের ওপার থেকে উত্তর আসলো, আপনি লোকটার বিবরণ বলুন। রজতাভবাবু সংক্ষেপে বর্ণনা করলেন। ডাক্তার অনির্বাণ অপর প্রান্ত থেকে বললেন, হ্যাঁ, আমার বাবা ডাক্তার অমলেন্দু চ্যাটার্জি, আমি তার ছেলে ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি। বাবা আজ দিন কয়েক থেকে নিখোঁজ। খুঁজেছি নানাভাবে অনেক, কিন্তু বাবাকে খুঁজে পাইনি। আপনার ফোন পেয়ে অনেক আনন্দিত। আমি মাকে নিয়ে এখনই আসছি। মেঘমালা ধীর পায়ে ঘরে গিয়ে বলল, এই যে স্যার, আপনার নাম কি ডাক্তার অমলেন্দু চ্যাটার্জি? ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন বৃদ্ধ লোকটি। আপনার ছেলের নাম কি ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি? কিছুই মনে পড়ছে না। মেঘমালা স্নান করিয়ে ধোপদুরস্ত সাদা পাজামা পাঞ্জাবি পরিয়ে চুল আঁচড়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে বলল, এক্ষুনি আপনার ছেলে আসবে আপনাকে নিতে। বাধ্য শিশু যেমন মায়ের দিকে নির্ভরতায় চেয়ে থাকে, তেমনিভাবে অপলকে চেয়ে রইল বৃদ্ধটি মেঘমালার দিকে। অনেকক্ষণ পর একটি দামি গাড়ি এসে থামল বাড়ির গেটের সামনে। নেমে এলেন ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি ও তার মা। ঘরে এসে রজতাভবাবুকে অসংখ্য ধন্যবাদ জানালেন। রজতাভু বললেন, এসব সম্ভব হয়েছে আমার কন্যার জন্য। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বাবার হাত ধরে গাড়িতে ওঠাতে যাবেন, তখন ডাক্তার অমলেন্দু চ্যাটার্জি হাত ছাড়িয়ে পেছন ফিরে দেখলেন মেঘমালাকে। তার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। শুধু বললেন, আমি বাড়ি যাব। এরপর 6 মাস কেটে গেছে। একদিন ডাক্তার অমলেন্দু চ্যাটার্জি তার স্ত্রী পরমা ও ছেলে অনির্বাণকে নিয়ে মার্সিডিজ গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে মেঘমালাদের বাড়িতে এলেন। সেদিন ছিল ছুটির দিন। মেঘমালা ও তার বাবা মা বাড়িতেই ছিল। ডাক্তার অমলেন্দু চ্যাটার্জির স্ত্রী বললেন, আজ আমার স্বামীকে ফিরে পেয়েছি আপনাদের মহানুভবতার জন্য। রজতাভবাবু বললেন, সব কৃতিত্বটাই আমার কন্যা মেঘমালার। ডাক্তার অনির্বাণ বললেন, বাবার শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ। এবার ডাক্তার অমলেন্দু চ্যাটার্জি এগিয়ে এসে বললেন, আমি একটা ভিক্ষা চাইতে এসেছি আপনাদের কাছে, দেবেন আমাকে? রজতাভবাবু বললেন, আপনি সংকোচহীন হয়ে বলুন, কি চাইছেন? আমি আপনার মেয়ে মেঘমালাকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, আর আমার সাথী করে রাখতে চাই। কি মেঘমালা মা, তুমি আমার সাথী হবে তো? মেঘমালার বাবা রজতাভবাবু আর মা কবিতা বললেন, এ তো আমাদের সৌভাগ্য। আনন্দে লজ্জায় মেঘমালার দু চোখ আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। ডাক্তার অমলেন্দু স্যার ও পরমা দেবী বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। অমলেন্দু স্যারের হাত শক্ত করে ধরে বলল, আমি আপনার সাথী হব। নির্দিষ্ট দিনে
এক গোধূলি লগ্নে মেঘমালা ও অনির্বাণের মহা ধুমধামে বিয়ে হয়ে গেল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।